আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা তোমাদের? তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছো। রমজান মাস চলছে। আমরা সবাই চেষ্টা করছি যার যার মতো ইবাদত করার জন্য। আমরা চেষ্টা করব এই মাসটাতে পরিপূর্ণভাবে আমরা একটু আমাদের আত্মার পরিশুদ্ধি অর্জন করার জন্য। তো আমরা আলোচনা করছিলাম হচ্ছে কি বলতো? নবম দশম শ্রেণীর রসায়ন থেকে বিভিন্ন অধ্যায়। তো তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমি আলোচনা করতে যাচ্ছি তোমাদের বইয়ের নবম অধ্যায়, অর্থাৎ নাম হচ্ছে অধ্যায়ের এসিড, ক্ষারক এবং সমতা। দেখো, অধ্যায়ের নামটা হচ্ছে এসিড, ক্ষারক, সমতা। তাহলে আচ্ছা, এই অধ্যায়টার নাম শুনে কি মনে হচ্ছে বলো তো? এখানে আছে কি এসিড, ক্ষারক এবং সমতা। তার মানে আমাদের জানতে হবে আসলে যে এসিড কি, ক্ষারক কি, ঠিক তাই না? দেখো, এটা আমাদের অনেক দূরে যেতে হবে না। আমরা এই যে ইফতারিতে বিভিন্ন ধরনের ফল খাই না, লাইক আপেল ধরো। তাহলে আপেলের মধ্যে থাকে কিন্তু কি বলতো, ম্যালিক অ্যাসিড। তারপরে আমরা সবাই হচ্ছে কি বলতো, চা পছন্দ করি। তাহলে আবার অনেকে করে না, যে করে না করে না, যে করে করে, বাট চায়ের মধ্যেও অ্যাসিড থাকে, লেবুর মধ্যে অ্যাসিড থাকে, ঠিক আছে? তারপরে তেঁতুল, ফুচকা ফুচকা চটপটি, এটার সাথে যে তেঁতুলের যে জুসটা দেয়, ওইটা নাম শুনলে অনেকের জিভে জল চলে আসে। তাহলে এই যে যে তেঁতুলের যে জুসটা বানায়, ওইটার মধ্যেও কিন্তু একটা অ্যাসিড থাকে, সেটা হচ্ছে টার্টারিক অ্যাসিড, ঠিক আছে? তো এই যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে খাবারগুলো খাই, সেই খাবারগুলোর মধ্যে বা ফলগুলোর মধ্যে কিন্তু কি থাকে বলতো, অ্যাসিড থাকে। আচ্ছা, এখন ক্ষার কি বা ক্ষারক কি, তাই না? মানে সহজ ভাষায় তো আমাদের আগে বুঝতে হবে, বিস্তারিতভাবে জানার আগে। তো ক্ষার হচ্ছে সেটা, দেখো আমরা বিভিন্ন ধরনের ডিটারজেন্ট ইউজ করি, তারপরে আমরা কি করি বলতো, সাবান ইউজ করি। তো এগুলোর মধ্যে হচ্ছে আমাদের কি থাকে বলতো, ক্ষার থাকে। তাহলে অ্যাসিড এবং ক্ষার কোথায় থাকছে সেটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন তোমাদেরকে আমি একটু বলি যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেগুলো ইউজ করি, এগুলোর মধ্যে আসলে আমাদের কি কি অ্যাসিড থাকছে, ঠিক আছে? ফার্স্টলি যদি আমরা লিখি যে টমেটো, দেখো এই পাশে লিখি, এই টমেটোর মধ্যে থাকে হচ্ছে কি, অক্সালিক অ্যাসিড। তারপর ধরো লেবু বা কমলা, লেবু বা কমলা, এটার মধ্যে থাকে হচ্ছে সাইট্রিক অ্যাসিড। তারপরে চা বললাম, চায়ের মধ্যে থাকে হচ্ছে ট্যানিক অ্যাসিড। তারপরে তেঁতুল, তেঁতুলের মধ্যে থাকে হচ্ছে টার্টারিক অ্যাসিড। তারপরে ধরো আপেল যদি লিখি, আপেলের মধ্যে থাকে হচ্ছে ম্যালিক অ্যাসিড, ঠিক আছে? আহ, তারপরে কি করা যায়? তারপর ধরো দুধ, যেটা দুধ, দুধের মধ্যে থাকে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, গেল। তারপরে সফট ড্রিঙ্কস, দেন হচ্ছে ভিনেগার। ও ভালো কথা, ভিনেগার অর্থাৎ বা সিরকা, যেটা আমরা কি করি বলতো, বিভিন্ন আচার বা বিভিন্ন কিছু সংরক্ষণের জন্য ব্যবহার করি, তাই না? তাহলে এই ভিনেগারের মধ্যে থাকে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। কি থাকে? অ্যাসিটিক অ্যাসিড, যেটাকে রাসায়নিক সংকেতটা হচ্ছে CH3COOH। দেখো, এতগুলো সংকেত মনে রাখার দরকার নেই, আর আমরা তো এখনো জানি না যে অ্যাসিড কি, ক্ষার কি, তাই না? আচ্ছা, তাহলে ভিনেগারের মধ্যে থাকতেছে অ্যাসিটিক অ্যাসিড। দেন হচ্ছে ধরো বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস লাইক মোজো, কোকা কোলা, তারপর হচ্ছে তোমার যে কোনো ধরনের সফট ড্রিঙ্কস হইতে পারে, স্প্রাইট, হ্যাঁ, এইগুলার মধ্যে থাকে হচ্ছে কার্বনিক অ্যাসিড। এগুলোর মধ্যে কি থাকে? কার্বনিক অ্যাসিড, H2CO3। লেট মি চেক, নিচে কি দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছ, ঠিক আছে। তাহলে আমরা এটা জানলাম। এখন ভাই আমাদের জানতে হবে কি বলতো, অ্যাসিডটা কি জিনিস, তাই না? দেখো, অ্যাসিড কি জিনিস খেয়াল করো, অ্যাসিড কি জিনিস। মুছে ফেলি এটা। আচ্ছা, দেখো, অ্যাসিড মূলত কি? অ্যাসিড হইলো একটা ভূতের বাচ্চা, রাইট? অ্যাসিড কি? অ্যাসিড হলো ভূতের বাচ্চা।
ভূত। অ্যাসিড হলো কি? ভূতের বাচ্চা। আচ্ছা দেখো, যে সকল পদার্থ যে সকল পদার্থ জলীয় দ্রবণে H প্লাস আয়ন বা প্রোটন দান করে। তাহলে আমরা একটু খেয়াল করি যে যে সকল পদার্থ জলীয় দ্রবণে H প্লাস আয়ন বা প্রোটন দান করে, তাহলে এরকম কি কি হতে পারে বলতো? ধরো এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার মধ্যে আমরা জানি যে এটার মধ্যে H প্লাস আর কি থাকে বলতো? ক্লোরাইড আয়ন থাকে, তাই না? তারপর আমরা একটু আগে একটা অ্যাসিড বললাম, সেটা হচ্ছে কি CH3COOH। এটা কি করে জানো? এটাও তোমার কি দেয়? H প্লাস আয়ন দেয় বা প্রোটন দেয়। আর হচ্ছে কি দেয় বলতো? CH3COO মাইনাস। আচ্ছা, তাহলে এখন কথা হলো এই যে আমরা তো দেখলাম যে এই যে H প্লাস দিচ্ছে, বাট এখন মডার্ন যুগে এসে, বুঝছো, মডার্ন যুগে এসে এই যে H প্লাস, এটাকে কখনো কখনো তোমরা দেখবে হচ্ছে H3O প্লাস। এটাকে এটাকে বলা হয় হাইড্রোনিয়াম। কি বলা হয়? হাইড্রোনিয়াম আয়ন। তাহলে কখনো যদি H প্লাস না থেকে এই যে এটা এটা লেখা থাকে, তাহলে দেখে ঘাবড়ে যাবা না, এটা আর এটা সেম। ঠিক আছে? তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এখন আমাদের জানতে হবে অ্যাসিডের অ্যাকচুয়ালি প্রকারভেদটা জানতে হবে, বুঝছো? তাহলে অ্যাসিড আমাদের কি জানতে হবে? অ্যাসিডের প্রকারভেদ। তাহলে অ্যাসিড আমরা কিসের উপর করে ভিত্তি করতে পারি বলো তো? অ্যাসিডকে আমরা দুইটা ভাগে মানে ভাগ করতে পারবো। খেয়াল করো, অ্যাসিডের প্রকারভেদ। অ্যাসিডের প্রকারভেদ, ঠিক আছে? ওকে, খেয়াল করো, অ্যাসিডকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারবো। এক হচ্ছে বিয়োজনের উপর ভিত্তি করে, দুই হচ্ছে ঘনমাত্রার উপর ভিত্তি করে। এখন ভালোভাবে বুঝো ভাই আপুরা যে বিয়োজন কি আর ঘনমাত্রা কি। বিয়োজন তোমরা দেখতে পাচ্ছ, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা, এটা বিয়োজন হলো, অর্থাৎ ভেঙে গেল। তাহলে ভেঙে গিয়ে এটা দুইটা আয়নে রূপান্তরিত হলো বা দুইটা আয়নে ভেঙে গেল। তাহলে আমরা এটাকে বলবো ভেঙে যাওয়া, বা রসায়নের ভাষায় বা সায়েন্টিফিক্যালি আমরা এটাকে বলবো হচ্ছে বিয়োজন। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আমাদের জানতে হবে যে ঘনমাত্রা কি জিনিস। ঘনমাত্রা দিয়ে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে ঘন বা আমি বলি অ্যাসিড সাধারণত কি থাকে জানো? পানির মধ্যে কিছু পরিমাণ অ্যাসিড দেওয়া হয়। তো ওই যে পানির মধ্যে বা জলীয় দ্রবণের মধ্যে কিছু পরিমাণ যে অ্যাসিডটা দেওয়া হয়, ওই কিছু পরিমাণ অ্যাসিড দেওয়া, দেখো, কম দিলে সেটা কম ঘনমাত্রার, বেশি দিলে সেটা হচ্ছে বেশি ঘনমাত্রার। ঠিক আছে? তাহলে এই ঘনমাত্রার উপর আর বিয়োজনের উপর ভিত্তি করে আমাদের অ্যাসিড হচ্ছে দুই ভাগে আমরা বিভক্ত করতে পারি বা প্রকারভেদের আওতায় আনতে পারি। তাহলে এই যে বিয়োজন যেটা আছে, বুঝছো, এই বিয়োজনকে দেখো, এইটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। মানে এই বিয়োজনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে তীব্র অ্যাসিড আর হচ্ছে কি বলতো? মৃদু অ্যাসিড। ঠিক আছে? বলতেছি তীব্র অ্যাসিড কি, মৃদু অ্যাসিড কি সেটা বলবো। আর ঘনমাত্রার উপর ভিত্তি করে দুই ধরনের, সেটাও হচ্ছে কি জানো? এক হচ্ছে লঘু অ্যাসিড আর দুই হচ্ছে গাঢ় অ্যাসিড। লঘু অ্যাসিড আর গাঢ় অ্যাসিড। তাহলে চলো আমরা এখন হচ্ছে আলোচনা করি আম, যে কি অবস্থা আসলে। আহ, এই যে যেগুলো লিখলাম, এগুলো কি বা কেমনে কেমনে আমরা আসলে বুঝবো যে কোনটা লঘু, কোনটা গাঢ়, কোনটা কি, কোনটা হ্যান ত্যান, এগুলো আমরা সকল কিছু বুঝবো। দেখো, তীব্র অ্যাসিড যেটা আছে না, দেখো, তীব্র অ্যাসিড খেয়াল করো, তীব্র অ্যাসিড। তাহলে যেই সকল অ্যাসিড দেখো, যেই সকল অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যায়। ঠিক আছে? দেখো, এখন কি কি অ্যাসিড সম্পূর্ণরূপে আয়নিত হয় বা এটা আমরা কিভাবে বুঝবো? যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড লিখি,
এটা দেখো আমরা যদি H প্লাস আর হচ্ছে কি ক্লোরাইড আয়ন, যদি আমরা সালফিউরিক অ্যাসিড লিখি তাহলে আমরা কি লিখতে পারবো বলো তো? দুইটা হাইড্রোজেন আছে, তাহলে 2H প্লাস প্লাস হচ্ছে সালফেট SO4 2 মাইনাস। আচ্ছা, এইটা গেল হচ্ছে তীব্র অ্যাসিড। আমি বলবো যে কিভাবে বুঝবো যে সম্পূর্ণ বিয়োজিত হয়েছে না সম্পূর্ণ বিয়োজিত হয় নাই। এটা লেখার আগে আর একটা জিনিস তোমাদেরকে আমি বুঝাবো। দেখো মৃদু অ্যাসিডের সংজ্ঞাটা লিখেই আমি তোমাদেরকে বলে দিব যে আসলে কি দেখে আমরা বুঝবো যে সম্পূর্ণ আয়নিত হয়েছে আর কোনটা দেখে বুঝবো সম্পূর্ণ আয়নিত হয় নাই। তাহলে যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয় নাই বলতো সেগুলা কি অ্যাসিড? যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয় না, এরকম কি কি অ্যাসিড আমরা দেখতে পাই? যদি আমরা এই যে জৈব অ্যাসিড ধরি একটা CH3COOH, ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, এই দেখো এইখানে আমি কি ঘটনা ঘটাইলাম, এখানে আমি উভমুখী চিহ্ন দিলাম। এখন আমার এই যে H প্লাস প্লাস হচ্ছে COOH, সরি, CH3COO মাইনাস, CH3COO মাইনাস। আচ্ছা, তাহলে আমরা দেখো এটা, তারপরে দেখো যদি আমরা কার্বনিক অ্যাসিড লিখি H2CO3, এইটাও দেখো আমি কি চিহ্ন দিচ্ছি? উভমুখী চিহ্ন দিচ্ছি। তাহলে এখানে হবে কি বলো তো? 2H প্লাস প্লাস হচ্ছে CO3, কার্বনেট কি 2 মাইনাস। আচ্ছা, তাহলে দেখো আমি কিন্তু কি করলাম বলো তো? দুইটা ঘটনা ঘটাইলাম। যখন আমি তীব্র অ্যাসিড বললাম তখন আমি জাস্ট এই যে কি বলতো এক মুখী তীর চিহ্ন ব্যবহার করলাম। আর যখন আমি মৃদু অ্যাসিডের কথা বললাম তখন আমি উভমুখী তীর চিহ্ন ইউজ করলাম। এখন দেখো এগুলো সবগুলাই কিন্তু ভাই কি বলতো? জলীয় দ্রবণ। এগুলা কি? সবগুলা কি? জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ, এটাও জলীয় দ্রবণ, এটাও জলীয়, এটাও হচ্ছে অ্যাকুয়াস। অ্যাকুয়াস হচ্ছে কি? দেখো তোমাদেরকে বলি, এটা হচ্ছে অ্যাকুয়াস সলিউশন। এটার বাংলা সহজ খাঁটি যাই বলো না কেন সেটা হলো জলীয় দ্রবণ। আচ্ছা, তাহলে তোমাদেরকে আমি যেটা বুঝাইতে চেষ্টা করতেছি যে আমরা সেই সকল অ্যাসিডকে তীব্র অ্যাসিড বলবো যেটা একমুখী তীরচিহ্ন দিয়ে প্রকাশ করা হবে। এখন এইটার কারণ কি? একমুখী তীরচিহ্ন দিলে দেখো এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা সম্পূর্ণ বিয়োজিত হয়েছে, এইটা আর এই দিকে ফিরে আসার কোনো উপায় আপাত দৃষ্টিতে নেই। বাট উভমুখী চিহ্নটা যখন দিচ্ছি এটার মানে কিন্তু আমি বুঝাচ্ছি যে এটা এখান থেকে সম্পূর্ণ বিয়োজিত হয় নাই, কারণ এটা এখনো এদিক ওদিক মানে বিক্রিয়ক থেকে উৎপাদ, উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে বিক্রিয়াগুলা চলছে বা চলমান, তাহলে সম্পূর্ণ বিয়োজিত হয় নাই। আমি কি তোমাদেরকে এটা বুঝাইতে পারছি যে তীব্র অ্যাসিড আর মৃদু অ্যাসিড কি? আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা চলো এখন হচ্ছে লঘু অ্যাসিড আর গাঢ় অ্যাসিড ডিসকাস করব। তাহলে চলো, লঘু অ্যাসিড আর গাঢ় অ্যাসিড। ওকে, তার আগে তোমাদের দুইটা টার্মের সাথে পরিচয় করাই যে লঘু অ্যাসিড আর হচ্ছে কি বলতো গাঢ় অ্যাসিড, তাই না? দেখো লঘু অ্যাসিড আর গাঢ় অ্যাসিড। লঘু অ্যাসিড কি? লঘু অ্যাসিড কি আর গাঢ় অ্যাসিড কি? আচ্ছা, এখন কথা হলো আমরা ভাই অ্যাসিডের মধ্যে পানি মিশাবো নাকি পানির মধ্যে অ্যাসিড মিশাবো, কোনটা সঠিক নিয়ম বলো তো? কখনো কি তোমরা করেছো? আচ্ছা, যারা করনি তারা একটু জেনে রাখো, কারণ এটা খুবই একটা সেনসিটিভ একটা জিনিস যে আমরা অ্যাসিড নিয়ে কাজ করছি, তাই না? অ্যাসিড তো আমরা জানি যে অ্যাসিডের বৈশিষ্ট্য সমূহ আমি তোমাদেরকে এখনো বলি নাই। যদি বলি, অ্যাসিড হচ্ছে কি বলতো টক স্বাদযুক্ত, তারপর এটার মধ্যে ঝাঁঝালো গন্ধ থাকে বা ঘ্রাণ থাকে। অ্যাসিড যদি তোমার গায়ের কোনো অংশে লাগে তাহলে তখন কি হয় বলতো? ওই জায়গাটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। তাহলে এখন আমাদের জানতে হবে যে আসলে লঘু অ্যাসিড কি জিনিস আর গাঢ় অ্যাসিড কি জিনিস। ধরো ভাইয়া আমি একটা বিকার নিলাম, ধরো আমি একটা বিকার নিলাম, একটা না
2টা বিকার নিব, 2টা বিকার নিব। এখন এটার মধ্যে এটার মধ্যে ধরো ভাইয়া কি রাখা আছে, পানি রাখা আছে, হ্যাঁ, এটার মধ্যে পানি রাখা আছে। তার মানে এখন আমি এটার মধ্যে কি ঢালবো, এটার মধ্যে ধরো আমি এখান থেকে এখন এটার মধ্যে ধরো আমি এখন আচ্ছা, এটার মধ্যে এখন ধরো হচ্ছে আমি কি করব, ফোটায় 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 ধরো আমি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডই ঢাললাম, ঠিক আছে। আচ্ছা, এই গেল তোমার হচ্ছে কি বলতো, একটা প্রসেস অ্যাসিড, ঠিক আছে। এখন আমি আরেকটা ঘটনা ঘটাইতে পারি, এখন আমি আরেকটা ঘটনা ঘটাইতে পারি, সেটা হচ্ছে মনে করো এবার তুমি ড্রপার দিয়ে এটার মধ্যে হচ্ছে এটার মনে করো এটা এটা ছিল হচ্ছে কি বলতো পানি, আর এবার তুমি এই যে এইখানে রাখছো অ্যাসিড, আর তুমি এই যে এইখান দিয়ে হচ্ছে দিচ্ছ কি পানি, এখান থেকে দিচ্ছ কি পানি। এবার দেখো আমাদের সঠিক পদ্ধতি হলো ভাইয়া এই যে এটা, এটা সঠিক পদ্ধতি নয়। কারণ কি জানো, পানির মধ্যে তুমি যখন অল্প অল্প করে জীবনের গল্প ঘরে ঘরে সাজানো থাকবে। আচ্ছা, পানির মধ্যে অর্থাৎ জলীয় দ্রবণের মধ্যে যখন তুমি ড্রপার দিয়ে ফোটায় ফোটায় অ্যাসিড যোগ করবা, ওটা হচ্ছে তোমার কারেক্ট পদ্ধতি, তোমার এখানে কোনো দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা থাকবে না। বাট তুমি যদি অ্যাসিডের একটা দ্রবণের মধ্যে পানি ঢাইলা দাও, হুম, তখন কি হবে, বুম, অর্থাৎ এখানে একটা বিস্ফোরণ বা একটু ওই ওই অ্যাসিডটা ছিটকে পড়ার সম্ভাবনা থাকবে, তাই না? তাহলে এই যে এই ধরনের ঘটনা থেকে আমরা দুর্ঘটনা থেকে যদি এড়াতে চাই, তখন আমরা আমরা সঠিক পদ্ধতিটা অবলম্বন করব, যে পানির অর্থাৎ বিকারের মধ্যে পানি নিব, পানির মধ্যে অ্যাসিড যোগ করব। এখান থেকেই আসলে লঘু অ্যাসিড আর গাঢ় অ্যাসিডের ধারণাটা এসেছে। যখন তুমি কোনো বিকারের মধ্যে পানি বা যে কোনো টেস্ট টিউবের মধ্যে পানি নিয়ে তার মধ্যে অ্যাসিড যোগ করবা, যদি তুমি কম পরিমাণে অ্যাসিড যোগ করো, তখন সেটাকে বলা হবে লঘু অ্যাসিড, তখন সেটাকে বলা হবে কি লঘু অ্যাসিড। আর যদি তুমি বেশি পরিমাণে পানি ঢাইলা দাও, সরি বেশি পরিমাণে তুমি অ্যাসিড আহ, একটু ফোটায় ফোটায় করে একটু বেশি পরিমাণে দিলা, কম পরিমাণে আগে যে দিছো তার থেকে বেশি দিলা, তখন সেটাকে বলা হবে গাঢ় অ্যাসিড, ঠিক আছে। এখন এই যে লঘু অ্যাসিড আছে না, এই লঘু অ্যাসিডকে বলা হবে ডাইলিউটেড অ্যাসিড, ঠিক আছে। আর এই যে গাঢ় অ্যাসিড দিছো না, এটা অনেক কনসেন্ট্রেশনে দিছো, মানে অনেক ঘনত্বে দিছো, সো এটাকে বলা হবে কনসেন্ট্রেটেড অ্যাসিড। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? আচ্ছা, তার মানে আমরা অ্যাসিডের প্রকারভেদগুলো মোটামুটি শিখে ফেললাম। আমরা কি করলাম, অ্যাসিডের প্রকারভেদগুলো শিখে ফেললাম। আচ্ছা, এখন আমাদের একটু জানতে হবে আসলে কি বলতো, অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো জানতে হবে। যেহেতু আমরা অ্যাসিড নিয়ে পড়তেছি, তাহলে আমরা একটু অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো জানবো। চলো ভাইয়া জানি। অ্যাসিডের বৈশিষ্ট্য সম্পর্কে আমি তোমাদেরকে অলরেডি 2-3টা কথা বলে ফেলেছি। অ্যাসিডের বৈশিষ্ট্য খেয়াল করো, অ্যাসিডের বৈশিষ্ট্য এর মধ্যে 1 নম্বরে আমি যদি বলি যে অ্যাসিড হচ্ছে কি বলতো, অ্যাসিড টক স্বাদ যুক্ত। তারপরে অ্যাসিড কি করে বলতো, অ্যাসিড ঝাঝালো গন্ধ উৎপন্নকারী, অ্যাসিড কি ঝাঝালো গন্ধ উৎপন্নকারী। আচ্ছা, তারপরে এগুলো কি হবে বলতো, এটাকে বলা হবে ক্ষয়কারী, এটাকে কি বলা হবে, ক্ষয়কারী। উদাহরণস্বরূপ আমি যদি তোমাদেরকে বলি, বিভিন্ন মুভিতে দেখো না যে একটা ভিলেন হচ্ছে কাউকে মারে ফেলছে, এখন মেরে ওকে হচ্ছে ওর কারখানায় নিয়ে গেছে, ওর কারখানায় এসিডের একটা কিছু একটা কন্টেইনার আছে, ওটার মধ্যে ওরে ফালাই দিছে। এখন পুলিশ এসে ওর
দেহাবশেষের কোনো অংশ খুঁজে পাচ্ছে না, সব ক্ষয় করে ফেলছে। এখন এটার সহজ উদাহরণ হচ্ছে কোনো অ্যাসিডকে, মানে কোনো লোহা বা কোনো একটা শক্ত একটা জিনিসকে যদি তুমি অ্যাসিডের মধ্যে দাও, অ্যাসিড কি করবে বলো তো? এটাকে ক্ষয় করে ফেলবে। অ্যাসিড ওটাকে কি করে ফেলবে? ক্ষয় করে ফেলবে। এরপর আমাদেরকে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হলো লিটমাস পরীক্ষা। এখন অনেকে ২৮ এসএসসি ২৮ যারা আছো তারা অনেকে লিটমাস চেনো না। লিটমাস পরীক্ষা। লিটমাস হচ্ছে একটা কাগজ ভাইয়া, বুঝছো? লিটমাস হচ্ছে একটা কাগজ। ধরো এই যে এরকম একটা কাগজ থাকবে, এরকম একটা কাগজ থাকবে। এখন এটাকে তুমি ধরো এটা একটা কাগজে তুমি করলা কি, এটার মধ্যে অ্যাসিড নিলা, একটা একটা বিকারের মধ্যে, দুইটা বিকারের মধ্যে, এই যে এটার মধ্যে অ্যাসিড নিলা, এটার মধ্যেও অ্যাসিড নিলা, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে লিটমাস কাগজ যেটা আছে না, সরি, এই যে যে লিটমাস কাগজটা আছে, এটা দুইটা বর্ণের হয়। এটা কয়টা বর্ণের হয়? এটা দুইটা বর্ণের হয়। হ্যাঁ, একটা হচ্ছে নীল, একটা হচ্ছে নীল, আর একটা হচ্ছে লাল। একটা হচ্ছে নীল আর একটা হচ্ছে লাল। তাহলে আমি দেখো এসিডের আরেকটা নাম আছে ভাইয়া, এসিডের আরেকটা নাম আছে। এসিডের আরেকটা নাম হচ্ছে অম্ল, ঠিক আছে? দেখো, তাহলে এখন আমি তোমাদের যদি একটু আহ, বোঝানোর চেষ্টা করি, আমার কাছে লিটমাস পেপারটা নাই, যদি থাকতো আমি এসিডের মধ্যে লিটমাস পেপারটা ডুবাইতাম। এখন একটা ছন্দ তোমরা একটু মনে রাখবা, অনীলা। দেখা যাচ্ছে না, না ভাই? আচ্ছা, উম, দেখা যাচ্ছে না। আচ্ছা, তো এটা কি? অনীলা। এই দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কি? অম্ল। নীল দিয়ে হচ্ছে নীল। এই দিয়ে হচ্ছে বোঝানো হচ্ছে লাল। তাহলে কি করে বলো তো? অম্ল, তুমি যদি এই এসিডের মধ্যে যদি তুমি এই যে নীল লিটমাস পেপারটা ডুবাও, অর্থাৎ এই যে নীল লিটমাস পেপারটা যদি তুমি এখানে ডুবাও, তোমার রেজাল্ট কি হবে জানো? রেজাল্ট হবে, এই নীল লিটমাস পেপারটা তোমার কি হয়ে যাবে বলো তো? ইট উইল টার্ন ইনটু রেড লিটমাস পেপার। তাহলে তুমি কোথাও অ্যাসিড আছে কিনা, কোথাও অ্যাসিড আছে কিনা সেটা বুঝতে হলে তুমি বুঝতে পারবা নীল লিটমাস পেপারটাকে অ্যাসিডের দ্রবণের মধ্যে ডুবাবা, দেখবা কি সেটা কি হয়ে গেছে বলো তো? সেটা লাল লিটমাসে পরিণত হয়ে গেছে। তাহলে অ্যাসিডের বাকি যে বৈশিষ্ট্যগুলো আছে, অর্থাৎ লঘু অ্যাসিডের বৈশিষ্ট্য এবং গাঢ় অ্যাসিডের বৈশিষ্ট্য, লঘু অ্যাসিডের বিক্রিয়া, গাঢ় অ্যাসিডের বিভিন্ন রকম বিক্রিয়া, সেটা আমরা পরবর্তী লেকচারে শিখব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।